নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুগম্ভীর বিষয় বলতে পারি, খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর এই ভাবনাটা আমার বিগত 5 থেকে 7 দিন আগ থেকে মনে হচ্ছিল এবং আমার মাও বলছিল যে হ্যাঁ, এই বিষয় নিয়ে তোর একটা ভিডিও তো বানাতেই পারিস, মাও বলছিল। তো আমিও ভাবছিলাম, ভীষণ রকমভাবে মনে হচ্ছিল। আর হচ্ছে যে আমাকে একজন আমাকে প্রশ্ন করেছে আমার শর্ট সিরিজে যে ম্যাম আপনি কি কোনো কাজ করেন। তো প্রশ্নটা গত পরশু দিন পেয়েছি, আর আমি বলেছিলাম গতকাল যে আগামীকাল আমার একটা ডিটেইলস ভিডিও যাবে, সেখানে আলোচনা করা থাকবে, দেখে নেবেন বা দেখে নিও। সেই ভিডিও এখানে আলোচনা করা থাকবে। বিষয় হচ্ছে যে আমি কি কোনো কাজ করি কি করি না, সেটা আমি এক কথায় উত্তর দিতে পারতাম আপনাকে বা তোমাকে, যে হ্যাঁ বা না, বা তাতে আপনার কি বা তোমার কি, এরম উত্তর মানে যারা দেন বা দেওয়াই যেত। কিন্তু না, আমার মনে হলো যে আমি একটা বিষয় 7 দিন ধরে 5 দিন ধরে ভেবে রেখেছি যে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, একটা ভিডিও বানাবো, আর তার সঙ্গে প্রশ্ন করেছি। এবং আমার নিজের জীবনে কারণ প্রসঙ্গে কোনো কিছু বলতে গেলে অনেক সময় নিজের বিষয়টাও টেনে নিয়ে আসতে হয় বা অটোমেটিক্যালি চলে আসে, প্রাসঙ্গিক বিষয়বস্তু হিসেবে চলেও আসে। তো আজকে এখানে আলোচনা করা থাকবে যে আমি আদতে কি করি বা করি না। আর হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে প্রথমেই আমি সবার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা খুব সিরিয়াস এবং খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আমার মনে হয়েছে বলা উচিত। মা সাপোর্ট করেছে, তো আমার মনে হচ্ছে আরোই বলা উচিত এর উপর কিছু কথা। বর্তমানে যে আমরা এসএসসির যে বিষয়টা দেখতে পাচ্ছি, মানে আমার বিষয় থাকছে সেই সব মানুষের জন্য যারা চাকরি হারা হয়েছেন এবং খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যে পরিস্থিতির আন্দাজ আমার লাগানো সম্ভবই নয়, কারণ যার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেই বোঝে তার মর্ম, তার মূল্য, তার কষ্ট, তার বেদনা, সেই বোঝে। তো সেখানে যার সঙ্গে এই ঘটনা ঘটেনি, তারা যদি খুব সহনশীল বা মনের দিক থেকে বোঝার ক্ষমতা রাখেন, সিম্প্যাথির পরিবর্তে যদি এমপ্যাথি রেখে থাকেন বা থেকে থাকে, সেক্ষেত্রে তারা উপলব্ধি করতে পারেন মনের দিক থেকে। কিন্তু আদতে যার পা কেটে বাদ চলে যায় কোনো কারণে, অ্যাক্সিডেন্টে বা কোনো দুর্ঘটনায় বা কোনো কারণে, সেই বোঝে যে ব্যথাটার বা পা না থাকার যন্ত্রণা কী। যার যায়নি সে ওই তো, তার যদি ক্ষমতা থাকে সেই বিষয়টাকে উপলব্ধি করার, সেটুকুই করতে পারে, কিন্তু আদতে কষ্টটা যার সঙ্গে হয়েছে সেই বুঝতে পারে। তা এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তার সঙ্গে সঙ্গে আমি কি করি না করি প্রসঙ্গে তো চলেই আসবে, কারণ খুব রেলিভেন্ট একটা বিষয়, যেটা আমিও একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর তার সঙ্গে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের লোকজন আছি, আমাদের কাছে ছোটোবেলা থেকে এটাই শিক্ষা দেওয়া হয় যে পড়াশুনো করো, নিজে পায়ে দাঁড়াও, একটা সরকারি চাকরি, তাহলে লাইফ সিকিওর বা স্টেবল, যেটা আমরা বলে থাকি। এইভাবেই আমাদের বলা হয় বা শিক্ষা দেওয়া হয়, আর এটা চলে এসেছে। তো যে শিক্ষা ব্যবস্থা চলে এসেছে সেটা আমাদেরকে মানতেই হয়। তো যাই হোক, বিষয় হচ্ছে যে এখানে আমি কি বলবো, আমার সেই যোগ্যতা বা আমার সেই অ্যাবিলিটি কোনোটি নেই যে আমি এই বিষয়ে কোনো ভালো মন্দ কিছু বলতে পারি। আমি নিজেকে সেরকম যোগ্য বলে ভাবি না, মনে করি না। আর যাদের উপর দিয়ে এই যন্ত্রণা যাচ্ছে, তাদের যন্ত্রণা উপলব্ধি করারও ন্যূনতম করার মতো আমি নিজেকে সেই জায়গাটাতেও মনে করি না যে আমার আছে। কিন্তু হ্যাঁ, বলতে হবেই, কারণ হচ্ছে অনেক সময় আমরা বলি যে কথা বলতে হবে, কথা বলেই সব সমস্যার সমাধান হয়। অনেক সময় বলে মেয়েটা বা ছেলেটা বেশি কথা বলে বাঁচাল, কিন্তু একটা কথা ভেবে দেখবেন, কথা বলেই সম্পর্ক ঠিক রাখা যায়, কথা বলেই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করা যায়। নিজের সাথে কথা বলে, পরিবারের সাথে কথা বলে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলেই যে আমরা মন থেকে একটা রিল্যাক্সেশন বা একটা
ফ্রি একটা ফিল করি, সেটা আর কোনো কিছুতে নেই। চাপিয়ে রেখে নিজে নিজে গুমড়ে গুমড়ে মরে সেভাবে নেই। তো বিষয় হচ্ছে যে এই ভিডিওটা কজনের কাছে পৌঁছবে সেটাও আমার জানা নেই, কিন্তু উদ্দেশ্য থাকছে যে একটাই, যে ঘটনাটা যখন ঘটেই গেছে, কি এখন কি করব আমরা, বা যাদের সঙ্গে হয়েছে এখন কি করা উচিত। ওই তো বলার আগে বলে নিলাম যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ আপনাদের উপর দিয়ে যা যাচ্ছে সেটা উপলব্ধি করা বা সেটাকে নিজে ওই জায়গা থেকে যতই আমরা এমপ্যাথি বা যতই আমরা বোঝার চেষ্টা করি না কেন, আপাতত তো যাদের সঙ্গে হয়েছে তারাই বুঝতে পারছে অসুবিধাটা বা কি তাদের উপর দিয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে যে আমি দুপক্ষের জন্যই বলবো, যারা যোগ্যতা দিয়ে পেয়েছেন আর যারা কোনোভাবে যোগ্যতা না দিয়ে বা টাকা দিয়ে পেয়েছেন। দেখুন, ঘটনা তো ঘটে গেছে, এখন কিচ্ছু করার নেই। কারণ কোভিড-19 যখন এলো 2020-তে, আমরা কেউই কি জানতাম যে আসবে? আর কেউই কোনো মহামারী প্রত্যাশা করে না, না ভূমিকম্প, না ঝড়, না এরকম কোভিড-19, না এরকম চাকরি যাওয়া। কেউই আশা করে না কারোর সাথে খারাপ হোক, কেউই আশা করে না, কিন্তু হয়ে যায় পরিস্থিতির সাপেক্ষে, বা সেটা থাকেই হয়েই যায়। তো বিষয় হচ্ছে যে এখন যখন ঘটেই গেছে, এক তো আমি বা আমরা সাধারণ মানুষরা প্রার্থনা করতে পারি যে বা যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যে ওনাদেরকে শক্তি দিন, হে ঈশ্বর ওনাদেরকে শক্তি দিন, ওনারা যেন এই পরিস্থিতিটাকে সামলে বেরিয়ে আসতে পারে আর সহ্য করার ক্ষমতা, এবং যেভাবেই হোক তারা যেন টিকে থাকে, এটা প্রার্থনা আমরা করতে পারি। এর বাইরে যদি কিছু করার থাকে, অবশ্যই যাদের সামর্থ্য আছে বা সামর্থ্য থাকে তারাও সামর্থ্য মতো একে অপরের পাশে দাঁড়ান। যখন আমরা বন্যা বা কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখি, যে যতটা পারি সাহায্য, যার যেরকম সামর্থ্য সেরকমভাবে সামর্থ্য করে একে অপরের পাশে দাঁড়াই। সেটা প্রতিবেশী জেলা হোক, প্রতিবেশী রাজ্য হোক, প্রতিবেশী দেশ হোক, যাই হোক, এই দুটোই পথ। তো বিষয় হচ্ছে যে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমার উদ্দেশ্য থাকবে যে প্রত্যেকটা ভিডিও বানাতে গিয়ে আমি যা বলি পড়াশোনার ক্ষেত্রে, এবং এই ধরনের কোনো সেন্সিটিভ বা কোনো ইনফরমেটিভ ভিডিও যদি থাকে, আমি বলে থাকি যে একজনও যদি শুনে ওনার যদি মনে হয় যে এই মুহূর্তে আমার এই বিষয়টা খুব দরকার ছিল, এই বিষয়টা আমার খুব দরকার ছিল, তো সেটাও আমার এই ভিডিওটা বানানো আর কি সার্থক হবে। একজনেরও যদি কোনো রকমভাবে উপকার হয়ে যায়, যে পরিস্থিতিতে পড়েছেন সেটার, বা ওই রকম পরিস্থিতিতে তো শুধু আমরা চাকরি হারা নয়, প্রতিদিনই জীবনে আমরা লড়াই করছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে কিছু না কিছু প্রবলেম সবার জীবনেই আছে। তো হচ্ছে যে একটাই কথা আমি বলবো যে খবরে আমরা নানা ধরনের খবর দেখতে পাচ্ছি, তাদের আর্তনাদ, তাদের কান্না, তাদের কষ্ট অবশ্যই খুবই দুঃখের। যে আমার হয়তো এখানে বসে কথাগুলো বলা ইজি নয়, বা কথাগুলো বলা যাদের উপর দিয়ে যাচ্ছে সেটাও যেমন সহজ নয় মেনে নেওয়া, বা পরিস্থিতি এক একটা দিন কিভাবে কেটে যাচ্ছে, যখন আমাদের কোনো একটা কিছু ব্যথা পাই আমরা, সেই জায়গাটাতে যে যন্ত্রণাটা করে সেটা এক একটা মাইক্রো সেকেন্ডও যেন আমাদের অস্থির করে দেয়। আর সেখানে জীবনের ওপর এরকম যদি একটা ঝড়ঝাপটা চলে আসে তাহলে কি হতে পারে। আর এইভাবে এখানে আমি বলছি, এটাও খুব একটা সহজ বিষয় না, কিন্তু তারপরেও আমাকে বলতে হবে। বিষয় হচ্ছে যে যারা যোগ্য তাদের জন্য সুবিচার হোক, আর যারা অযোগ্য তাদের কথা বলবো, ভুল তো হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, আমরা ভুল ডিসিশন নিয়ে ফেলি, মানুষই ভুল করে, ভুল যদি নাই করলাম তাহলে আর মানুষ কিসে হলাম। তো ভুল হোক, শুদ্ধ হোক, যেটাই হোক, প্রথমত আর এই কথাগুলো আমার মনে হয় শুধু এই চাকরি হারাদের জন্য নয়, বাস্তব জীবনে আমাদের খুব অ্যাপ্লিকেবল, এবং আমি নিজেও সেই বিষয়গুলো মাথায় রাখবো এখানে বলার সাথে সাথে। অবশ্যই যে মেনে নিন যেটা হয়ে গেছে, সেটা আর কিছু করার নেই। আর অবশ্যই সুবিচার যখন হবে তখন তোমরা সবাই জানতেই পারবো যে কী পরিস্থিতি এলো না এলো, সেটার উপর আমাদের হাত নেই। কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে স্টেবল রাখা, নিজেকে ধরে রাখা, এটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ বিষয়। আর নিজেকে ক্ষমা করে দেওয়া, আর অপরকেও ক্ষমা করে দেওয়া। কারণ এই সময় যদি আমরা বেশি বেশি ভাবতে থাকি দোষ তো আমার ছিল না, কেন আমি শাস্তি পেলাম, দোষ তো তার ছিল না বা ওনাদের ছিল না, তাহলে কেন এরকম হলো। একে অপরকে দোষারোপ আমরা যত করবো তত কষ্টই পারবে, আর কিছু হবে না। তো
সেটা যোগ্য অযোগ্য যারাই হন, এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মনটাকে শক্ত করে ক্ষমা করে দিন একে অপরকে। আর শুধু ভগবানের কাছে প্রার্থনা যে এই সময়টা কেটে যেতে দিন। এই সময়টার জন্য একটা ভীষণ রকম মনের জোর দরকার, যে এই পরিস্থিতিও কেটে যাবে, অন্ধকারের পর আলো আসবে নিশ্চিত। কোনো দিনই কখনোই কোনো দুঃখই কোনো কষ্টই পার্মানেন্ট নয় এই পৃথিবীতে, বা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কোনো কিছু চিরন্তন সেটা হলো পরিবর্তন। তো পরিবর্তন তো হতেই হবে। আর যখন আমরা কোনো আনন্দ উৎসব অনুষ্ঠান হয় মেতে উঠি, পুজো হোক, পার্বণ হোক, বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, তখন অনেকটাই মেতে উঠি। তো এখন এই পরিস্থিতি তো এটা দুঃখের পরিস্থিতি, এটা কষ্টের পরিস্থিতি, এটা নির্মম সত্য। কিন্তু এই পরিস্থিতিতে তো আমরা নাচতে পারবো না, গাইতে পারবো না। কিন্তু যদি দেখা যায় দৃষ্টিভঙ্গি আপনাদের শুনে একটু অন্যরকম লাগতে পারে, যে যখন আমরা কোনো কষ্ট পাই, যখন আমরা কোনো কারণে মন খারাপ থাকে, তখন এরকমভাবে নিজেকে পরিচালিত করি, স্যাড সং শুনতে শুরু করে দেই, যা যা কাজ করতে ভালো পাই সব থেকে দূরে চলে যাই, নিজেকে আরও কী করে আর কি মানে কষ্টের ভেতরে নিয়ে যাওয়া যায় সেটা আমরাই করি। তো এই সময় আমি জানি যে অনেকেই যারা হয়তো নর্মাল ডেইলি লাইফে যেতেন, ডিউটি করতেন, আসতেন, সন্ধ্যাবেলা মোবাইলটা নিতেন, সোশ্যাল মিডিয়ায় একটু সময় দিতেন, তারপর আবার পরের দিন কাজ করতে যেতেন, এই সময় আমার মন বলছে যে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া থেকেও সরে আসবে। কিন্তু দেখতে গেলে এই সময় আপনাদের সোশ্যাল মিডিয়ায় বেশি থাকা প্রয়োজন ছিল। কারণ হচ্ছে মানুষ শুনলে বলবে এই দুঃখের পরিস্থিতিতে আবার কি সব বলছে। হ্যাঁ, পরিস্থিতি যদি এরকম হয়, নিজেকে টিকিয়ে রাখার জন্য কোনোটাই ভুল নয়, কোনোটাই ঠিক নয়। কে বলেছে ভুল ঠিক, কে বলেছে মিথ্যে সত্য। নিজেকে যখন টিকিয়ে রাখার প্রশ্ন আসে, নিজের যখন জীবনের প্রশ্ন আসে না, তখন নিজেকে ধরে রাখার জন্য আপনি যাই করবেন সেটাই ঠিক। মানে তার মানে অবশ্যই এমন কোনো অপরাধ নয় যে আমি কারোর ক্ষতি করে দিলাম বা কারোর ইন্টেনশনালি খারাপ ছিলাম, সেগুলো নয়। মানে কীরকম মানুষ অনেক কিছুই বলবে, সেটাতে আমাদের দেখার দরকার নেই। কারণ হচ্ছে গিয়ে যে এই পরিস্থিতি এসেছে, আশেপাশে যারা অযোগ্য যোগ্য কানাঘুষো ফিসফাস ফুসফাস হতে দিন, সেটা আমাদের হাতে নেই। কিন্তু এই সময়টা আমার মনে হয় আরও বেশি করে মোবাইলে গুজে থাকা দরকার। কীরকম গুজে থাকা, সে ইনস্টাগ্রাম রিলস হোক বা ইউটিউব শর্টস হোক বা কোনো রকম ফেসবুকে ফানি কমেডি ভিডিও হোক, সেগুলো দেখে নিজের মাইন্ডটাকে সবসময় নয়, একটা দেখে নিজেকে স্টেবল রাখা। কারণ প্রবলেম প্রত্যেকের লাইফে আছে, কেউ বলতে পারবে না আমার প্রবলেম নেই, কেউ বলতে পারবে না যে আমার এইটা নেই ওটা নেই। মানে অভাব বা কোনো কিছুর একটা খামতি সবার মধ্যেই আছে। কারোর বাড়ি হয়েছে তো গাড়ি চাই, গাড়ি হয়ে গেছে তো বউ চাই, বউ হয়ে গেছে তো সন্তান চাই, সন্তান হয়ে গেছে তো আরও কিছু চাই, প্রপার্টি চাই, ইনভেস্টমেন্ট করতে হবে, বাচ্চাকে মানুষ করতে হবে, অনেক কিছু। রিটায়ার হয়ে যাবে তার জন্য সেভ করে রাখতে হবে যাতে আমি বৃদ্ধ বয়সে বসে ঠিক মতো চলতে পারি, অনেক কিছু। তো কেউ বলতে পারবে না যে আমি সম্পূর্ণ পরিপূর্ণ মানুষ বা আমার কোনো দরকার নেই। দরকার সবারই আছে, সব কিছুরই আছে, কারোর কম কারোর বেশি, কারোর চাহিদা কম কারোর বেশি, কিন্তু আমাদের চাই কিছু না কিছু, সবারই চাই। তো বিষয় হচ্ছে যে এই মুহূর্তে নিজেকে ধরে রাখাটাই সব থেকে একটা বড় বিষয়, যে সেটা আপনি যোগ্যতা দিয়ে পান, আর যেটা অযোগ্য আমরা শুনছি, যেটাই হোক আমি বলবো দুই পক্ষের লোকেরই বেঁচে থাকার অধিকার আছে, সুস্থভাবে বেঁচে থাকার সবার অধিকার আছে। তো ভুল মানুষ মাত্রই হয়, যোগ্যদের সুবিচার হোক, আর যারা ভুলভাবে পথ অবলম্বন করে পেয়েছেন তারাও নিজেকে এই মুহূর্তে সামলে রাখুন, ধরে রাখুন। আর অবশ্যই পরবর্তীতে খেয়াল রাখবেন যে নিজের পরিবারে যেন এরকমভাবে আর কারোর জন্য কোনো দিন পথ অবলম্বন না করেন না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আর হ্যাঁ, এবার আমার কথা বলি। আমার কথা হচ্ছে যে টাইমিংগুলো দেখলে খুব আশ্চর্যজনকভাবে সময়গুলো যখন 2014-তে একবার আপনারা শুনবেন যে লাস্ট ডিএলএড বিএড ছাড়া প্রাইমারি টেট হয়েছিল। আমি এক্সাম দিইনি, আমাকে দিতে বলা হয়েছিল, আমি এক্সাম দিইনি। তখন আমার সদ্য উচ্চ মাধ্যমিক 13তে কমপ্লিট হয়ে আমি 13-14 সেশনে কলেজে অ্যাডমিশন নিয়েছি। সে সময় আমাকে বলা হয়েছে আমি পরীক্ষা দিইনি, তার জন্য একটু মা বাবা বলেছিল, বেশি নয়। তারপর এটা যে এখন যেটা বেরিয়েছে 16 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর সবার একটা চিন্তাধারা থাকে কি করবে কি না করবে। ওই টাইমেও বিএডের একটা প্রেশার আমাকে করা হয়, আমার বাড়ির বাবা মা নয়, রিলেটিভের থেকে প্রেশার বিএডের জন্য। আমি
যখন 14 সালে 13 থেকে 14 সেশন, 14 থেকে 15 সেশনে সেকেন্ড ইয়ারে উঠলাম কলেজে, তখন থেকে ডিসিশন নিলাম যে চাকরি করলে কলেজে করতে চাই, না করলে করবোই না, বিয়ে করে সংসার করবো, উচ্চশিক্ষিত হব, পেটে বিদ্যা দরকার। অবশ্যই সেই বিদ্যার বলে যে সম্পত্তির ভাগিদার সবাই হলেও বিদ্যার ভাগিদার কেউ নেই, এইভাবে আমাদের শেখানো হয়। কিন্তু আজ এরম একটা পরিস্থিতিতে এসে আমরা পৌঁছে গেছি যে বিদ্যার ভাগিদারও গজিয়ে গেছে। মানে আজকে যোগ্য অযোগ্য সবাই একটা কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্নর উপরে এসে ঠেকে গেছে। মানে আদতে কি আমি এই পড়াশুনোগুলো কমপ্লিট করে এসেছি, আদতে কি আমি এই পরীক্ষাগুলো পাশ করে এই যোগ্য জায়গায় এসে পৌঁছে গেছি, সব যেন একটা প্রশ্নবোধক চিহ্নর কাছে এসে দাঁড়িয়ে গেছে, যোগ্য অযোগ্য সবার। কিন্তু এটাকেও আমি বলবো যে দৃষ্টিভঙ্গির অবশ্যই কখনো কখনো আমাদের পরিবর্তন করার দরকার। যত কষ্টের দিকে তাকাবো কষ্টই বেশি পাবো, সেখান থেকে একটু সরতে হবে। সেখানে নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে ধরে রাখতে গেলে একটু তো সরতেই হবে। কারণ হচ্ছে কোভিড-19 সিচুয়েশন আমরা কেউই জানি, এসেছে, আমরা পুরো 2 বছর সাফার করেছি। তো এরকমই ধরে নিন যে এটাও একটা হওয়ারই ছিল, এরকম একটা দুর্যোগ চলে এসেছে, সেটাও কেটে যাবে। কোভিড-19 পর কি আমরা কেটে বেরিয়ে আসিনি, এসেছি। এখন তো আরও নতুন খবর শুনতে পাচ্ছি, কোভিশিল্ড যারা যারা আমরা নিয়েছি ভ্যাকসিন, সেখান থেকে লোকজন এখন মারাও যাচ্ছেন, ভগবান জানে। আমরা তো সবাই নিয়েছি, তো কিছু হলে কিছু করার নেই, যার যে বাহনে আছে যাওয়ার তাকে যেতেই হবে, তো কিচ্ছু করার নেই। আর আজকে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন বা যেতে হচ্ছে, কেউই বলতে পারবে না যে এই কঠিন পরিস্থিতির পর ভালো দিন আসবে না। অবশ্যই ভালো দিন আসবে, এবং হয়তো বা আশেপাশে এরমও খুব 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 খারাপ লাগে একটা বিষয়, যখন দূরের লোকের দরকার হয় না নিজেকে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, মানে কঠিন পরিস্থিতিতে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের আপনজনই যথেষ্ট। এটাও একটা কঠোর সত্য, আপনজনই যথেষ্ট খোঁচানোর জন্য, দুর্বল থেকে আরও দুর্বলতম করে দেওয়ার জন্য। কিন্তু হয় না যে আমরা শুনে থাকি একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু সে প্রাণে বেঁচে গেল, তারপর সে দিব্যি অ্যাক্সিডেন্টটা থেকে বেরিয়ে আসতে তার সময় লেগেছে, তারপর সে দিব্যি তার জীবনে সুখী আছে, মানে কর্ম করছে, খাচ্ছে। আর অনেক সময় দেখবেন বাড়িতেই আমরা চলাফেরা করতে গিয়ে এমন ছোটোখাটো আঘাত পেয়ে যাই, হোঁচট পেয়ে যাই, যে হয়তো সারা জীবনের জন্য আর সুস্থভাবে বেঁচে ওঠা বা চলাফেরা করা হয় না, বা কখনো কখনো আর বাঁচাই হয় না। তো সেক্ষেত্রে কিন্তু তাহলে বড় অ্যাক্সিডেন্ট হয়েও মানুষ টিকে যায়, আবার ছোট ছোট ঘটনা ঘটেও শয্যাশায়ী হয়ে যায়, আবার টেকেও না, মানে পুরো পৃথিবী ছেড়েও চলে যায়। তাহলে সেক্ষেত্রে কি বলবেন? তো ধরে নিন যে এটা একটা আপনাদের জীবনে বড় কঠিন পরিস্থিতি এসেছে, এটা পার করার পর এটা শক্তভাবে নিজেদেরকে মেনটেন করুন, ঠিক আপনারা জয়ী হবেন। আর হয়তো বা যারা আপনাদেরকে ইন্টেনশনালি বা মরালি ডাউন করার চেষ্টা করছে, এই কঠিন পরিস্থিতিতে পাশে না থেকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে, সেটা আপনি যোগ্য অযোগ্য যাই হন না কেন, সেটা মনে করুন যে দাঁতে দাঁত চিপে শক্তভাবে থাকুন, এই সময়টাও পেরিয়ে যাবে। বলে কথাতেই আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যদি কোনো কোনো পিপিলিকা একটু বেশি ফরফর করছে, করতে দিন, ঠিক ডানা পড়েও যাবে। যাই হোক, এখন আমার কথা বলি। 14 সালে একটা গেল, 16 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তখন আমাকে বাবা মা বলেনি আমাকে, আমি তারপর MA করি, 18তে MA কমপ্লিট করি। তখন বাবা মা একবার বলেছিল কি বিএড করতে চাস? আমি না, বিএড করতে চাই না। আজকে আমি আর ওর লোককে বলে যে ছেলেদের স্যালারি মেয়েদের বয়স বলতে নেই, আমি এসব মানি না। কারণ আপনি মাধ্যমিক দিয়েছেন, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, কলেজ ইউনিভার্সিটি বা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কি পড়বেন, আপনার অ্যাপ্লাই করবেন, আপনার নাম লিস্টে উঠবে, আপনার একাডেমিক্যাল স্কোর লিস্টে উঠবে। আপনি যতই লুকানোর চেষ্টা করুন না কেন, সত্য একদিন একদিন বাইরে আসবে। আধার কার্ডে বা আপনার ভোটার কার্ড, প্যান কার্ডে আপনার কি এজ, বয়স, সেটাও রিভিল হয়েই যাবে। এখানে লুকানোর কিছু নেই। তো 29 প্লাস আমার বয়স, মানে 30-এর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। আমি কি করি? একদম চাচা ছোলা সত্য কথা। নেই আমার নিজের নামে কোনো বাড়ি, নেই আমার নিজের নামে কোনো গাড়ি, নেই আমার কোনো 5 পয়সা ব্যাংক ব্যালেন্স। বাবা মা বাড়ি থেকে বের করে দিলে পুরো ভিখারি। এটাই আমার পরিচয় বর্তমানে 30-এর কোঠায় দাঁড়িয়ে। হয়নি, হব মে, জুন, জুলাই, জুলাই মাসে হয়ে যাবো 30। যাই হোক, তারপরে আমার মানে এই মনোবল শক্ত করে চলাটা মা বাবার থেকে পাওয়া, স্পেশালি মা। এবং এটা তো কিছুই না, সবে 30, আরও মানে এখন যা আমরা রাসায়নিক সারযুক্ত জিনিসপত্র খাই, তারপর প্রকৃতির থেকে দূরে দূরে থাকি, আগের
লোকজনের আয়ু বেশি ছিল, ওনারা স্ট্রেংথও ওনাদের ছিল, হেলথও ভালো ছিল। এখন তো সবই আর্টিফিশিয়াল, মানে বেশিরভাগ, তারপর মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইসের সঙ্গে সময় কাটে। আমাদের পরবর্তী যে জেনারেশন এখন জন্মাচ্ছে বা হচ্ছে, তাদের যে কী হাল হবে আমি জানি না, কিন্তু হ্যাঁ চলছে যেভাবে চলছে যুগ যুগ ধরে সেভাবেই চলবে। আর হচ্ছে যে তার মধ্যে যে বা যারা সাবধান থাকবেন, যে বা যারা নিজেকে খেয়াল রাখবেন, তারা কম সাফার করবেন, বা একদম করবেন না বলা ভুল হবে, কম সাফার করবেন। আর যারা মানবেন না তাদেরকে বেশি সাফার করতে হবে বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আর কি করা যাবে। তো হ্যাঁ, 2016 সালে 14তে তো সেটা গেল, আমি সেই পরীক্ষা দিইনি। তারপর 16 সালে আমাকে আমার রিলেটিভের মধ্যে অফার করা হলো 8 থেকে 10 লাখ টাকা দিতে বলা হলো আমার চাকরির জন্য। আমার মা বাবা আর আমি, আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের একটা স্ট্রং রুল আছে, ডিসিশন আছে, যে আমারও স্পেশালি দুটো, টাকা দিয়ে না চাকরি নেব, টাকা দিয়ে না কোনো ছেলেকে কিনে নেব। মানে টাকা দিয়েই যদি চাকরি নিতে হয় আর টাকা দিয়েই যদি পাত্রকে নিয়ে আসতে হয় বিয়ে করার জন্য, তাহলে টাকাকেই বিয়ে করে নিই, ছেলের কি দরকার, তাই না? হাসি পাবে, কিন্তু কথাগুলো খুব প্রাসঙ্গিক, কথাগুলোর মধ্যে যুক্তি আছে। বলে না যে শুনতে খারাপ লাগলেও বুঝতে গেলে ভালো। কারণ আমাকে যদি কেউ বলে যে টাকা দিচ্ছি চাকরি দেবো, দরকার নেই। টাকা দিচ্ছি ছেলে দেবো, দরকার নেই। আমাকে সে টাকাটা দিন, আমি নিজের যেটুকু বিদ্যা পেটে আছে সেই বিদ্যা দিয়ে ছোটোখাটো ব্যবসা, নিজের বুদ্ধি খাটিয়ে টাকাটাকে কিভাবে বাড়িয়ে বাস্তব জীবনে আমি কিছুটা সেভিংস বাড়িয়ে কিছুটা প্রয়োগ করে কিভাবে ব্যবসাটাকে চালু করা যায়, ধরে রাখা যায়, বড় করা যায় এবং নিজে চলা যায়, তার সঙ্গে ব্যবসাটাকেও গ্রো করা যায়, প্লাস সেভিংসও করা যায়, সেই দিকেই খেয়াল দেব। আমি কখনোই এই দুটো অপশনের একটাতেও যাব না। না আমি টাকা দিয়ে ছেলে কিনবো, না আমি টাকা দিয়ে চাকরি কিনবো। তার জন্য আমি বা আমার পরিবারে আমরা কেউ কিন্তু টাকা দিয়ে চাকরি নিইনি বা এর পক্ষপাতী নই। কিন্তু ডিসিশনের ভুল হয়ে যায় কখনো কখনো, আমরা অনেক সময় হয়ে যাই শিকার, হই না? অনলাইনে লটারি, তারপর অনলাইন বিভিন্ন ধরনের স্ক্যাম আমাদেরকে বলে যে এটা দিন ওটা দেবো, টাকা দিন এটা করবো সেটা করবো। ঠিক সেরকম যারা ভুলবশত টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এটাও একটা হয়ে গেছে, কি করা যাবে, ভুল হয়ে গেছে। এখন নিজেকে ক্ষমা করুন, পরিস্থিতিটাকে সামলান, ফেস করুন, শক্ত করে মনটাকে ধরে রাখুন। এই সময়ও কেটে যাবে, আরও ভালো দিন আসবে। করোনা যতটাই মানুষের ক্ষতি করেছে ততটাই উপকার করেছে। আমরা আনএকাডেমি, আডা 24/7, বাইজুস, টেক্সট বুক সিরিজ, আরও বিভিন্ন 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 ধরনের ইন্ডিভিজুয়াল পড়াশোনার ইনস্টিটিউশন আছে, গ্রুপ ওয়াইজ আছে, এগুলোর নামও জানতাম না। কোভিড হওয়ার পর সেগুলো যেন একদম এখান থেকে 10 গুণ হারে একদম পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন জানতামও না যেটা, সেটা পুরো ছড়িয়ে গেল গোটা বিশ্বে, গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে। তো কিছু কিছু লোকের জন্য অবশ্যই ভালো, কিছু কিছু, কিন্তু কেউ বলতে পারবে না আমার পুরোটাই খারাপ হয়েছে। এই কোভিড-19 সিচুয়েশনে কিন্তু অনেকের বিয়ে হয়েছে, যেখানে বিয়েতে 500,000 লোক খাওয়াতে হতে সেখানে 50 জন দিয়ে বিয়ে হয়ে গেছে। এটাও একটা প্লাস পয়েন্ট। একটু শুনতে মজাদার লাগলেও এটার মধ্যেও একটা বাস্তবতা আছে। তো ঠিক সেরকম এই সিচুয়েশনটা মনে হতে পারে যে আমি এত গুরুগম্ভীর একটা বিষয়ের ভেতরে একটু মাঝে হাসির বিষয় নিয়ে আসছি, কারণ লাইফে কমেডি, সেন্স অফ হিউমার না থাকলে পুরো ফিকে হয়ে যাবে লাইফ। দুঃখের সাথে সুখ, সুখের সঙ্গে দুঃখ, দুটোই দরকার আছে। তো হচ্ছে এই বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তারপর আমি চাকরির জন্য কোনো টাকা দিইনি। তারপর তো MA করলাম 2 বছর। করার সাথে সাথেই সেকেন্ড ইয়ারে যখন পড়তাম তখনই নেট বলে একটা শব্দ হাওয়ায় কানে এসেছিল না, ভগবান আমাকে অন্তর্যামী ভেতর থেকে বলেছিল। তখন তো এদিকে ওই নেট কথাটার ফুল ফর্মও কেউ জানে না, আমিও জানতাম না, নামও নিশানা কিছুই ছিল না। এখন আস্তে আস্তে সবার হাতে মোবাইল আছে, বাড়ি বাড়ি সবাই এখন অনেক অ্যাডভান্স এই টেকনোলজির যুগে, এখন অনেকটাই বাচ্চা কাচ্চারা সবাই অ্যাডভান্স। তো তারপর সেই প্রিপারেশন নিতে শুরু করি। তারপর আমিও এখনও বেকার আছি। আমাদের সমাজের ভাষায়, আমাদের যেভাবে আমাদের মানুষ করা হয়, যেভাবে আমাদের শিক্ষা দেওয়া হয়, যেভাবে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়, সেই দৃষ্টিভঙ্গিতে। কিন্তু বাড়িতেই একসময় পড়াতাম রিলেটিভের, সেটা কোনো টাকা পয়সা আমি নিইনি। আবারও 19 সালে একজনকে আমি পড়াতে শুরু করি। তারপর কোভিড-19
চলে আসে, বাড়ি চলে আসে। ফোনেও তাকে আমি বেশ কয়েকদিন পড়িয়েছি, অবশ্যই কোনো টাকা নেই। আর কি থাকে পরিস্থিতি সেরকম কোভিড-19 সিচুয়েশনে। আর যদি অফলাইন থাকতো মানে এসে পড়তো বা আমি গিয়ে পড়াতাম, অবশ্যই সেটা ছিল কথাবার্তা। যাই হোক, যেটুকুই আমি যে কয়েকদিনই যাকে পড়িয়েছি কোনো টাকার বিনিময়ে আমি পড়াইনি, পরিস্থিতিও হয়নি। যাই হোক, কিন্তু রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়ে এলাম ইংলিশ মিডিয়ামের জন্য। এর আগে আমি ইংলিশ মিডিয়ামের জন্য কোনোদিন ট্রাই করিনি, তবে যখন আমরা কলেজে পড়ছিলাম টিচার একদিন টিউশনে বলেছিলেন যে এখন তোমরা পড়তে পড়তে এখন পড়ানো শুরু করে দিতে পারো, কারণ পড়ালে অনেকটা এক্সপিরিয়েন্স হয়। তো আমার বাড়ি থেকে কখনোই সেটা দেয়নি পারমিশন, বা বলেনি পড়াতেই হবে এরকম কিছু বিষয়, তো পড়ায়নি। কিন্তু রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়ে এলাম, তো সেখানে বললাম যে এরকম আমার একটা এক্সাম আছে জুনে। তারপর ওনারা বলছেন ঠিক আছে তুমি 2 মাস পরেই আছো, এখন তো ভ্যাকেশন চলছে, 2 মাস পরেই আসো, কিন্তু দেখি এক্সামটা দিই। তারপর আমি বলেছি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, তো সেটা করে নেবো সময় মতো। আর বিষয় হচ্ছে যে আর আমাদের বিষয়টা হচ্ছে আমাদের সমাজে এই যে মানে মেয়েদের বা ছেলেদের, আমি তো মনে করি ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক পুরুষ মহিলা সবার জন্যই সেফটি খুব দরকার, শুধু মেয়ে বলে নয়। অবশ্যই মেয়েদের জন্য একটা মানে যেমন কিছু কিছু জিনিস আছে আমাদেরকে মানতেই হয়, যে সন্ধ্যা 7টার পর 8টার পর কিছু কিছু জায়গায় যেমন মেয়েরা একা ঘুরতে যেতে বা একাই রাস্তায় থাকলে অবশ্যই খুব রিস্ক। সেক্ষেত্রে ছেলেরা 1জন বা 2-4জন মিলে থাকলে সেটা অতটা প্রবলেম হয় না। কখনো কখনো মেয়েরা বেশি রাত্রি করে বাইরে থাকলে, জায়গা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী, আমি সব জায়গার কথা বলছি না, বেশিক্ষণ বাইরে থাকলে পরে কি হয় যে একটা রিস্ক হয়ে যায়, মানে পারে না তারা থাকতে, অসুবিধা হয়। তো আমার বাবা মা মানে আমি যখন আমার 16 সালে আমার কাছে ইংলিশ নিয়ে মানে ইংলিশ সাবজেক্টে যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট, তো ইংরেজি একটু গাইড করে দিতাম আমাকে। একজন একটা ইনস্টিটিউশনের স্যার বলেন যে এরকম পড়াতে হবে, 2জন আসবে বাড়িতে এসে পড়ে যাবে, মানে আমার বাড়ি থেকে 20-25 মিনিট বা আধা ঘন্টার ডিস্টেন্সে। তো সেক্ষেত্রে আমার বাবা বলে দিল পুরো যে না হবে না, বাড়িতে আসা চলবে না, মানে বাড়িতে কোনোরূপ কোনো ছেলে বা মেয়ে কোনো স্টুডেন্ট এরকম পড়ানো যাবে না, অবশ্যই ছেলে তো একদমই না অ্যালাউ। আমার বাবা বলে যে এরকম পড়ানো যাবে না, কারণ তুমি মানুষ, ওই তো সমাজের যেরকম ভুল ওনারাও নয়, ওইভাবেই ওনারাও বড় হয়েছেন, ভুল কাকে বলবো, ঠিক ভুল কি বলবো। তারপর পড়ানো হয় না। তারপর আমি আবার যখন অনলাইনে পড়ানোর বাড়ি থেকে সেই একটাই কথা যে ঠিক আছে পড়াতে হবে না, তোর কি এখানে খাবার থাকার অভাব থাকছে কি কারণে। আর অবশ্যই এই যে রিসেন্ট যে ইন্টারভিউটা দিতে গেলাম একা গিয়ে, মানে আমার ডিস্ট্রিক্টেই ছিল, আমি একা গিয়েছিলাম, নতুন খুলেছে মনে হয় মানে ইংলিশ মিডিয়াম স্কুলটা, যাই হোক। তো নিজের ডিস্ট্রিক্টকে নিজের গ্রামে এখনও প্রচুর রাস্তাঘাট কিছু চিনি না, এগুলি থেকে ওইগুলি গেলে হারিয়ে যাবো এরকম পরিস্থিতি। ঠিক সেরমই সেদিন গেলাম, কয়েকদিন আগের কথা। তো চলে তো গেলাম একা, মানে ইন্টারভিউ দিতে, বাড়ি থেকে বারবার ফোন, অটোতে আছি ফোন করছে, আগেই ভিতরে যাবি না, বাইরে থেকে দেখবি লোকজন আছে কিনা, একবার ভিতরে গেলে আর যদি বাইরে না আসি, মানে এই ধারণাগুলো আসা খুব স্বাভাবিক। বাবা মা তো চিন্তা করবেই সন্তানের জন্য, ছেলে মেয়ে সব উভয়েরই জন্য, কিন্তু খুব প্রাসঙ্গিক। আমি সেখানে গিয়ে মোটামুটি দোকানদার কাকু, মানে ইভেন ইনস্টিটিউশনের সামনে গিয়েও একটা দেখতে পেয়েছি লোকজন জিজ্ঞেস করে, আমি দেখছি সেখানে স্কুল লেখা আছে, তারপরেও আবারও জিজ্ঞেস করছি, কারণ ঘটনা ঘটে গিয়ে সতর্ক হওয়ার আগে, ঘটনা ঘটার আগে সতর্ক হওয়াটা খুব দরকার। কারণ আমরা চারিদিকে দেখতেই পাচ্ছি, টিভিতে চ্যানেলে খবর খুললেই, মোবাইলে, যে কোথায় কোথায় কি কি ঘটনা ঘটে যাচ্ছে, সেটা বাইরে কখনো বাড়ির মধ্যে, তো অনেক কিছুই ঘটনা ঘটে যাচ্ছে। তো খুব সাবধানে আমাদের থাকতে হয়। আমি কমপক্ষে 5জন লোককে জিজ্ঞেস করে 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 গিয়েছি, তারপর গিয়ে ইন্টারভিউ দিলাম। তারপর ওনারা তো বললেন যে তুমি চাইলে মানে যেদিন ইন্টারভিউ দিয়েছি তার পরের দিন আমি জয়েন করতে পারি। টাকাটা এখানে ইম্পর্টেন্ট থাকছে না। প্রথম যখন আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আগে নেই, আর যখন কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না প্রথম শুরু করা, তখন আপনাকে টাকাটা কমই অফার করা হয়, কম বেশি কিছুই বলবো না, কিন্তু প্রথমে থাকে যে একটা কাজের জায়গাটাকে তৈরি করা, তারপর আস্তে আস্তে আপনার কাজ অনুযায়ী সব জায়গাতে একটা পেমেন্ট বাড়ানোর ব্যবস্থা থাকে। তো সেরকমভাবেই কথা হয়েছিল, কিন্তু আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে জুনে এক্সাম আছে, এখন তো আমি সময় দিতেই পারবো না। তো বললো ঠিক আছে তুমি এক্সামটা দাও, তারপর আমরাও যোগাযোগ করবো, আমিও যোগাযোগ করবো, এই অবধি কথা আছে, ঠিক আছে। তো কারোর বাড়িতে গিয়ে পড়ানো চলবে না, মালিক কেমন হবে
এই ইন্টারভিউ দিতে গিয়ে যদি আর ফিরে না আসি, এই বিষয়গুলো শুনলে এরকম মনে হচ্ছে। কিন্তু আপনারা ভাবুন তো, এই যে অনেক ছেলে মেয়ে আছে, সেটা গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে আছে, যে আমরা ছেলে কি মেয়ে কি, যে ভুল মানুষ, ভুল সংস্থার ভুল খবরে পৌঁছে গিয়ে অনেক ঘটনার পরিস্থিতির শিকার হচ্ছে মানুষজন। তো সেটাই, যে কেউই তো চায় না যে আমার সঙ্গে খারাপ ঘটুক, কিন্তু পরিস্থিতিও সবসময় হাতের মধ্যে থাকবেই, কন্ট্রোলে তাও নয়। গল্প মানে গেলাম কারোর সঙ্গে, কথার কথা, সেখান থেকে গল্পই হাওয়া। তো বরাবরই ছোটোবেলার থেকে সবাই আমাদের সমাজে বা আমাদের পরিবারে এই ধরনেরই শিক্ষা দেওয়া হয় ছেলেমেয়েদের, যে বেশি বাইরে আড্ডা নয়, বন্ধুবান্ধব একদমই নয়, লাও নয়। তো এরকমই, যে আমাকে কারোর বাড়ি থেকে পড়ানো চলবে না, কারণ যদি সেই মালিক কীরকম হবে, কীরকম বিহেভিয়ার হবে না হবে। আর হচ্ছে কোনো ছেলে এসে বাড়িতে পড়াও চলবে না। আর আমার বাবা তো ইভেন এটাও বলে দিয়েছে যে পড়াশোনা করছিস কর, তারপর চাকরি বাকরির বিষয় আছে, যদি কপালে থাকে, যদি হয় তো চাকরি জয়েন করার আগে বিয়ে এনগেজমেন্ট বা শাখা পলা সিঁদুর পরেই জয়েন করিস, নয়তো আমার বাবা প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, নয়তো স্টুডেন্ট অফার করে দেবে, এরকম অবস্থা। তো হচ্ছে যাই হোক, বাবা মা সব রকমভাবেই সন্তানদের জন্য ভাবেন, সেটা হাসি পেলেও কোথাও না কোথাও যুক্তি আছে। ওনারা এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা সম্পন্ন লোক অবশ্যই। যাই হোক, তো আপাতত তো আমি বাড়িতেই আছি, পড়াশুনো করছি, আমার জন্য এক্সাম আছে। আর 30 মিনিট পার হয়ে গেল। আজকে আমি মানে মন খোলা করে একদম পুরো ওই সেই বিষয়, সেন্সিটিভ বিষয়টা নিয়ে, তার সঙ্গে নিজের জীবনের বিষয় যেহেতু জিজ্ঞেস করেছে তাই বলছি। আর ফ্যানটা অফ করে রেখেছি, কারণ গরম প্রচণ্ড লাগছে, কিন্তু ফ্যানটা থাকলে ভন ভন করবে। এই কথাগুলো কোথাও না কোথাও একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা, তো তাই কথাগুলোকে একটু পরিষ্কারভাবে শোনা বা বলাটা খুব দরকার। তো হচ্ছে এটাই, যে আমিও আপনাদেরকে বলছি যে আমিও এই দুর্নীতির বা এই ধরনের ভুলের শিকার হতে পারতাম। থ্যাংক গড যে আমি বা আমার বাবা মা আমাকে সেই রাস্তায় যেতে দেয়নি, বা আমি সেই ভুল সিদ্ধান্ত নিইনি। তাহলে আজকে ভাবুন তো একবার, পরিস্থিতি তো সবারই, মানে কি হতে পারতো আর কি হতে পারতো না। তো আজকে যদি হতো তাহলে টাকাও যেত, আমাদের যে মধ্যবিত্ত পরিবারের সব থেকে মূল্যবান জিনিস সম্মান, মানে আমরা যেটা নিয়ে বেঁচে থাকি আর কি, সেই সম্মানটুকুও যেত। আবার বিয়ের বয়স উপযুক্ত হয়ে গেলে সেই সময় বুঝতেই পারছেন কি অবস্থা দাঁড়ায় না, মানে টাকাও গেল, সম্মানও গেল, মানে আরও একটা, আর বুঝতেই পারছেন কীরকম পরিস্থিতি। তো সেই দিক থেকে ইউনিভার্স আছেন, প্রকৃতি আছেন, ভগবান আছেন, যে প্রোটেক্ট করেছেন, যে ভুল সিদ্ধান্ত আমার পরিবারের লোক বা আমি নিইনি। ঠিক আছে, দেরি হওয়া ভালো, কিন্তু সঠিক হওয়াটা খুব দরকার যে কোনো ক্ষেত্রে। আমি গর্ব করে বলতে পারবো না, কেউই গর্ব করে বলতে পারবে না, না আমরা রূপের গর্ব করতে পারবো, না আমরা আমার কাজের গর্ব করতে পারবো, না আমরা মানে আমাদের বয়সের গর্ব করতে পারবো, না সৌন্দর্যের গর্ব করতে পারবো। কোনো গর্বই আমরা করতে পারবো না, সবই ক্ষণস্থায়ী। যদি কিছু থেকে থাকে সেটা হলো পরিবর্তনশীল এই যুগ, পরিবর্তনশীল এই জগৎ, পরিবর্তনশীল এই পৃথিবী। সেটাই আমাদের মেনে নিতে হয়। ভালো মন্দ নিয়ে জীবনে চলতে হবে, আর কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে রাখতে হবে, নিজেকেই সামলে রাখতে হবে। আর যে বা যারা এই সময়টা না নিজের লোকের কাছে থাকা, পাশে থাকাটা খুব দরকার। মানে নিজের লোকের বলতে সেটা রিলেটিভ হোক, বাবা মা হোক বা ভাই বোন, যেই হোক না কেন, পাশে থাকা খুব দরকার। কারণ এরমও হয়েছে যে দুজন হয়তো রিলেশনশিপে ছিলেন, তারপর দুজনের একসঙ্গেই চাকরি হয়ে গেছে, তারপর হয়তো তাদের বেবিও আছে, বাচ্চাও হয়ে গেছে, এই সময় হয়তো দুজনেরই চাকরি হারিয়েছেন। মানে পরিস্থিতি কোথাও যেন অথই জলে পড়ে যাওয়া বলে না, সেরকম একটা অথই জলে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। তো অনেকে তো মানে কয়েকটা তো ঘটনা আমাদের কানে এসেছে যে সুইসাইডও করে নিয়েছেন, যেটা একদমই আমরা কেউই কামনা করি না এরকমটা হোক, আর কেউই চায় না এরকমটা ভুল করেও ভুল হোক আর কি। আর আমার মা খুব বলে যে জানি না, মানে কম বেশি সবারই জীবনে মিত্র শত্রু থেকে থাকে। তো আমার মায়ের কথা হলো, শত্রু যদি থেকেও থাকে, সেই শত্রু আমার বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক, আমার সাথে বেঁচে থেকে লড়াই করুক, কিন্তু যেন এই দুনিয়া ছেড়ে না যায়। এতটাও আমরা মানুষ হয়ে নির্মম হতে পারি না যে কেউ আমাদের, মানে আমরা চাইবো যে জীবন থেকেই চলে যাও, কখনো না। থাকো বেঁচে, তুমি যদি আমার মিত্র হও, শত্রু হও, থাকো আমার চোখের সামনে, থাকো আশেপাশে যেখানে হয় থাকো, কিন্তু থাকো, এবং আমরা লড়াই করি একে অপরের সাথে। যদি
ফাইট হয়, হোক সেটা ইন্টেনশনাল হোক বা সেটা মনের দিক থেকে যাই হোক, কিন্তু কিন্তু টিকে থাকি একে অপরের সঙ্গে লড়াই করে। যদি একে অপর ভালো থাকা যায়, যে দিকে ওর থেকে আমি ভালো থাকবো, ভালো থাকার জন্য লড়াই করা, টিকে থাকার জন্য লড়াই করা, যাই খুব হেলদি ফ্রুটফুল না, সেটার জন্য যদি কোনো পথ আমরা অবলম্বন করি, সেটা সেই জায়গায় যদি আমরা বলি কম্পিটিশন, সেই জায়গায় যদি বলি ফাইট, সেই শব্দগুলো শুনতে খুব মধুর লাগে, ভালো লাগে। কিন্তু যে ফাইট, যে দ্বন্দ্ব, যে ইন্টেনশনাল ফাইট, দ্বন্দ্ব, মনোবৃত্তি আমাদেরকে দুঃখের দিকে ঠেলে দেয় বা আমাদের জীবন প্রাণহানি বা কখনো কখনো প্রাণটা না নিলেও মনের দিক থেকে তছনছ করে দেয়, ছাড়খাড় করে দেয়, সেই ধরনের কোনো কিছুই ভালো লাগে না। ফাইট, কম্পিটিশন সেই ক্ষেত্রে একদমই ভালো লাগে না। স্বাস্থ্যকর, ফ্রুটফুল সব কিছুতেই এই শব্দগুলো ভালো লাগে। যে আমি ওর সঙ্গে, আমার মা বারবার, আমি বলছি, আমার মা বলে যে ঠিক আছে দিদির বিয়ে হয়ে গেছে, আমি আছি, দেখবো যে যদি আমরা বেঁচে থাকি, সুস্থ থাকি, যে তোরা কেমন বিয়ের পর সুখে থাকিস, আমরা কেমন সুখে থাকি। মানে মা মেয়ের মধ্যেও একটা কম্পিটিশন, কিরকম কম্পিটিশন, যে কার বাড়ি ঝা চকচক করে জ্বলছে, কে নিজেকে বয়সটা মেনটেন রাখতে পারছে, কে হেলথ ধরে রাখতে পারছে, কে কার, মানে এই মানে ফ্রুটফুল ফাইট যেটাকে বলে, হেলদি ফাইট, হেলদি কম্পিটিশন যেটাকে আমরা বলে থাকি। যে আমরা তো বয়স হয়ে গেছি, বুড়ো বুড়ি, আর তোরা তো ইয়াং, দেখি কে কত ঘর বাড়ি সাজিয়ে রাখতে পারে, কে কত টিপটপ থাকতে পারে, কে কত মনের দিক থেকে হ্যাপি থাকতে পারে, কার সংসারে কত মানে হাসি খুশি, এগুলোর কম্পিটিশন। তো এগুলো হেলদি কম্পিটিশন। তো হচ্ছে যে এই মুহূর্তে নিজেদেরকে ধরে রাখুন, এই কঠিন সময়ও থাকবে না, বেরিয়ে যাবে। কারোর জীবনে কোনো কঠিন সময়, কোনো খারাপ সময়, কোনো অসুস্থতার সময় এক নাগারে একটানা কিছুটা সময় দীর্ঘ থাকলেও সব সময় থাকতে পারে না, একদম স্থায়ীভাবে কিছুই থাকতে পারে না এই পৃথিবীতে। এই দিনও চলে যাবে, এই সমস্যাও উতরে যাবে। তারপর আমরা এই যে এরকম হচ্ছে না, আমরা কিন্তু সোনি আট, আকাশ আট, তারপর এন্টারটেন বাংলা, এইসব চ্যানেলে আমরা আগামীতে সত্য ঘটনা হিসেবে দেখতে পারবো যে চাকরি গিয়ে বেশি দিনও না, মনে হয় মাসখানেক বা 6 মাস 1 বছরের মধ্যেই শুরু হয়ে যাবে সেই পর্বগুলো বাংলায় তথা আরও যেখানে যেখানে এরকম হয়েছে, যে চাকরি গিয়ে পরিবারের কি হয়েছে, কিভাবে কার মৃত্যু হয়েছে, এগুলো আসবে। এবং আমরা এরই মধ্যে থেকে কিছু লোককে পাবো যারা দিদি নাম্বার 1-এ এসে নিজের জীবনযুদ্ধ জয়ের গল্প করবে। কীরকম, যে কোভিড-19 সিচুয়েশনে মানুষ লড়াই করে এসে বলেছিল কীভাবে টিকেছিল, ডাক্তার, নার্স, বিভিন্ন ধরনের সমাজের কর্মীরা। তো সেরকম এই যে চাকরি যাওয়া পরিস্থিতি, এটা থেকে আমরা এক পক্ষ পাবো যারা নিজের জীবনকে শেষ করে দেবেন, আর এক পক্ষ পাবো যারা জীবনটাকে ধরে রেখে যুদ্ধ করে এগিয়ে যাবেন। সে এখন তারা সৎপথেই চাকরি পেয়ে থাক আর অসৎ পথে টিকে যাবেন। এবং আমরা দিদি নাম্বার 1-এ গল্প শুনবো তাদের, যারা এই পরিস্থিতিকে সামলে এগিয়ে গেছে এবং আরেকটু নতুন করে নিজের জীবনের ইতিহাস নিজেই লিখেছে, নিজের জীবনের অধ্যায় নিজেই শুরু করেছে, নতুন করেছে, তাদের গল্প শুনবো আমরা দিদি নাম্বার 1-এ। আর যারা জীবন হারিয়ে ফেলবে তাদের গল্প আমরা শুনবো এন্টারটেন বাংলা, সোনি 8, আকাশ 8, সত্য ঘটনা অবলম্বনে জয়, সেখানে শুনবো। তো আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাচ্ছে বা যাবে, তারা আপনারা এখন ডিসিশন নিন যে আপনারা নিজেদেরকে কোথায় দেখতে চান। সেই দিদি নাম্বার 1-এর মঞ্চে গিয়ে নিজের সব কঠিন পরিস্থিতির লড়াই করে সফলতার জায়গায় পৌঁছবেন, নাকি আকাশ 8, সোনি 8-এর যে সত্য ঘটনা অবলম্বনে দুর্ঘটনা হয়ে মারা যায় বা ঘটে মানে আত্মঘাতী হন, সেই ঘটনার গিয়ে আপনাদের গল্প জুড়বে। কোনটা, সেটা চয়েস ইজ ইয়ার্স, আপনাদের। কিন্তু একটাই কথা বলবো, যে পরিবারের বা যাদের হয়ে গেছে, নিজেকে সামলান, অপরকে খেয়াল রাখুন। এবং এটাও খবর শুনলাম যে বাড়ি থেকে, মানে স্বামী স্ত্রী দুজনেরই চাকরি গেছে, বাড়িতে এসেছে, বাড়িতেই ঢুকতে দেয়নি। এটা কি ঠিক? মানে এই সময় পাশে দাঁড়ানোর দরকার। আমি এই কথাগুলো বলছি কারণ এই ভিডিও থ্রুতে কোনো আত্মীয় স্বজন বা কারোর কাছে যদি পৌঁছে যায়, একজনও যদি, তারও হয়তো চাকরি যাক বা না যাক, তার হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সে যদি ভাবছে এই মুহূর্তে যে আমার আর কি আছে করার, আমার তো সবটাই শেষ হয়ে গেল, জীবনটাকে আর রেখে কী লাভ হবে, এই মুহূর্তে যদি এই ধরনের যারাই ভিডিও বার করেছেন সেখান থেকে দেখে যদি একজন, আমার না অন্যান্য ভিডিও দেখে যদি একজন উপকৃত হন, জীবনটাকে ধরে রাখতে পারেন, এটাই যারা কনসেপ্ট বা যারা এই কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছেন তাদের মনের ইমোশন থেকে, ফিলিংস থেকে, তার ইন্টেনশন থেকে ভালো একটা বার্তা দেওয়ার জন্য তাদের ভিডিও বানানো, কষ্ট করাটা সার্থক হবে। আর অবশ্যই প্রাণ তো বেঁচে যাবে। আর এই সময় আমাদের পাশে থাকার দরকার একে অপরের কঠিন পরিস্থিতি, নাকি দূরে ঠেলে দেওয়া, তাই না? আমরা নিজেদের লোকরাই যদি নিজেদের পাশে না থাকি তো কে থাকবে বলুন? পাশে থাকা দরকার, বুঝতে হবে, তাই না? আর জানেন, কখনো না
সে রক্তের সম্পর্কের হোক, বাইরের হোক, কারোর উপকার করলে সেটা বিফলে কখনো যায় না। কারণ যাকে উপকার করলেন সে হয়তো সশরীরে আপনাকে আপনার খারাপ সময়ে এসে উপকার করতে পারলো কি পারলো না, কিন্তু ভগবান উপরে একজন আছেন, ঐশ্বরিক শক্তি আছেন, তিনি সময় মতো ঠিক সেটা আপনাকে দ্বিগুণ করে হোক বা আরও 10 গুণ করে হোক বা সেটাই হোক ফেরত আপনাকে দেবেন। হতাশ নিরাশ কেউকে করেন না। আর আমরা মানে কঠিন পরিস্থিতি ভগবান না তাকেই সেই রকম পরিস্থিতিতেই ফেলে। ভগবান খুব ভালো করেই জানেন যে কে কতটা লোড নিতে পারবে, কে কতটা পারবে না, তাকেই সেই ধরনের লোড দেন। সবাইকে একরকম কিন্তু দেন না। পরীক্ষায় যে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো একটা লেভেলের পরীক্ষা দিই, কোয়েশ্চেন পেপারটা এক থাকলেও আমাদের প্রত্যেকের জীবনের যে পেপার সেটা কিন্তু আলাদা আলাদা। সেখানে কিন্তু আমাদের আলাদাভাবে প্রত্যেকের নিজের মতো করে অ্যাটেন্ড করতে হবে, পেপারটাকে সেইভাবেই কিন্তু লিখতে হবে। এটা অবশ্যই এই যে কথাটা বললাম এটা আমি অবশ্যই একটা লাইন পেয়েছি যেটা ইউটিউবের থেকেই। কিন্তু বাকি যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই আমার এই 30-এর বয়স হয়নি, হবে দোরগোড়ায় এসে উপলব্ধি, মা বাবার দেওয়া শিক্ষা, সমাজের পরিস্থিতি। আর আমি কখনোই বলতে পারবো না যে আমি একা সবটা শিখেছি। যারা বলে তারা তো আমি মনে করি না তারা মানে কি বলবো, মানে আমি মনে করি না যে আমি একা শিখেছি। কারণ ছোটোর থেকে বাবা মা, পরিবেশ পরিস্থিতি, পরিবার, ভালো মন্দ সব ধরনের লোক, শিক্ষক শিক্ষিকা, কারোর থেকে যদি একটাও শব্দ শিখেছি পড়াশোনার ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে, একটা ছোট বাচ্চার থেকেও শেখার আছে, একটা কুকুরকে দেখেও রাস্তায় শেখার আছে, একটা প্রকৃতির থেকেও শেখার আছে, মানুষের থেকেও শেখার আছে। তো আমি কখনোই বলতে পারি না যে আমি একা একা সব শিখে এসেছি বা একা একা, কখনোই না, সবার অবদান আছে। তো হচ্ছে যে এই বিষয়। আর একটাই কথা বলার যে আমাকেও দেখুন, আমি এখনও কিছু করি না, তো তারপর আপনার মানে মনে হতে পারে যে আমাদের না, আমি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছি, মানে 150-র উপরে লোকের সঙ্গে কথা বলেছি অল ওভার ইন্ডিয়াতে, মানে আমারই মতন সাধারণ লোকজন। সবাই না যখন শুনে যে যখন আপনার মেয়ে কি ছেলে, স্পেশালি মেয়ে, বয়স 24-25 পার, 24-25 বছর পার হয়ে গেছে, তারপর চাকরি নেই, কোনো কাজ করে না, মানে সরকারি বা বেসরকারি মতে কোনো ইনকাম নেই, আর বিয়েও হয়নি, করেছেটা কি। আর আমার এর আগের গেট পরীক্ষার রেজাল্ট নিয়ে ওখানে আমার বলাই আছে আমার দৃষ্টিভঙ্গি কি। তো ভগবান না, যে বললাম একটু আগে, তাকে ততটাই কষ্ট, ততটাই লড়াই দেন যতটা সে সহ্য করতে পারবেন। তো আমার থেকে বয়সে বড় ছোট যাই হোক, হয়তো অনেকেই আছেন স্টাবলিশড হয়ে গেছেন, আছে নিজের সব কিছু আছে, বলতে আমরা সো কল্ড যে বলে থাকি, টাকা পয়সা সম্পত্তি, বাড়ি গাড়ি, স্বামী স্ত্রী, ধন দৌলত সম্পত্তি, সন্তান, এই যে এইসব আছে। তো কি হয়েছে, তো মানে আমার পাশের বাড়ির বা আমার ফ্রেন্ড বা আমার ঠিক বয়সে সমবয়সী পেয়েছে, আমাকেও করতে হবে, কারোর আগে কারোর পরে, কারোর 2 মাস আগে 2 মাস পরে, কারোর 2 বছর আগে 2 বছর পরে। কিন্তু কেউ বলতে পারে না যে আমার জীবনে এটাই পুরো একদম ফিক্সড, কোনো কিছু ফিক্সড নেই। আর হচ্ছে পরিস্থিতি সামলে যে জীবন, মানুষ সে এখন সাধারণ মানুষ হোক আর সেলিব্রিটি হোক, ডিসিশন নিয়ে নেয়, সে কখনো ষড়যন্ত্র শিকার হয়ে তার জীবন যায়, কখনো নিজে থেকেও জীবন নিয়ে হানি করে ফেলে, প্রাণহানি ঘটিয়ে ফেলে, যে করে কি লাভ। হয়তো সেই সময়টার পরে আমাদের একটা খুব সুন্দর সময় ছিল, ক্রিম টাইম ছিল, যেটাকে আমরা বলি যে প্রত্যেকের জীবনেই একটা সময় আসে যেখানে আমরা মানে পিক পয়েন্ট, যেখানে আমরা বলি যে আমার এই কাজটা সাকসেস করতে হবে, এই কাজটা পেতে হবে, ওই কাজটা পেতে হবে, ওই সবার জীবনেই আসবে, যে লেভেলে বা যেভাবে চায় সেই সবই প্রত্যেককেই ভগবান সুযোগ করে দেয় সেগুলো করার বা সেগুলো পাওয়ার। কেউই বলতে পারবে না যে আমার জীবনে একটা শুধু দুঃখ আর দুঃখ, কখনোই না। সুযোগ বারবার আসবে, সুযোগের ব্যবহার করতে হবে, নিজেকে ধরে রাখতে হবে অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে যে অনেক কিছু আছে, দেখুন কথায় 44 মিনিট মানে 1.25 ঘন্টা হয়ে গেল, তাও শেষই হয় না। কিছু বিষয় থাকে না যে শেষ হবার নয়, মানে মনে হয় যে যতই বলা হয় কমই হয়। আমার জীবন সম্পর্কে শুধু আজকে একটু বললাম, পড়াশোনার বিষয় বা কিন্তু কখনো বলবো আমার পরিবার নিয়ে, কখনো সময় হলে অবশ্যই বলবো। কিন্তু আজকের বিষয়টা আমার ছিল যে উদ্দেশ্য একটাই ছিল যে বা যারা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ধরনের চাকরি হারা বা অনেকে চাকরি না হারিয়েও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সময়টাকে নিজেকে একটু ধৈর্য ধরুন, ঠান্ডা মাথায় ভাবুন, কি বলে বলুক, দাঁতে দাঁত চিপে
বলে না যে শয় সে রয়, সেরকমভাবে থাকুন। ঠিক তো আমার ক্ষেত্রে কি বলবেন এখন, মানে যারা বলেন যে আমি কী করি না করি, তো আদারওয়াইজ প্রত্যেকেরই মা বাবা খুবই ভালো। আর মা বাবা মানেই হচ্ছে আমরা জানি গুরুস্থানীয় ব্যক্তি, এবং ভগবানের আগে পরে যদি কারো দরজা হয় সেটা অবশ্যই মা বাবার। কারোর ক্ষেত্রে ভগবানের আগে তার মা বাবা, কারোর ক্ষেত্রে ভগবানের পরে। কিন্তু মা বাবার যেটা থাকে যে সন্তানদের মানুষ করা ভালোভাবে যেন তারা চলতে পারে সৎ পথে, বা ভালোভাবে যেন জীবনে এগিয়ে যেতে পারে, ঠিক সেরকমই। তো আমার মায়ের দেওয়া শিক্ষা আমাদেরকে যে তোমাকে ঘরের কাজও করতে হবে, বাইরের কাজও করতে হবে, মানে ঘর মুছতে হবে, মানে রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, কোনো অনুষ্ঠান হলে উপোস থেকে 50-100 জনের রান্না বান্না করা। তারপর হচ্ছে গিয়ে তোমাকে যেহেতু মানে গাড়ি চালাতে পারি না, কিন্তু ইন ফিউচার অবভিয়াসলি সুযোগ হলে অবশ্যই শিখবো। তো সেক্ষেত্রে তোমাকে বাইরে মানে ঘরে ছেঁড়া কাপড় পরে কাজও করতে হবে কাজের মাসির মতো, আবার বাইরে গিয়ে তোমাকে নিজে গাড়ি চালিয়ে গিয়ে নিজের বাইরের কাজও করে আসতে হবে। ঘর এবং বাইরে দুটো কাজই তোমাকে জানতে হবে, কারণ পড়াশুনো করে ডিগ্রি নিয়ে পার্টিকুলারভাবে একটা ইনস্টিটিউশনে চাকরি করা যায় বা সরকারি বেসরকারিভাবে উপার্জন করা যায়, কিন্তু জীবনে চলতে গেলে টাকারও দরকার। জীবনে চলতে গেলে নিজের এই যে বাস্তব জীবনের যে কর্ম আছে সেগুলো আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু একটা হলে হবে না। অবশ্যই যখন টাকা উপার্জন আমরা করতে পারি কাজের লোক দিয়ে অবশ্যই হয়, কিন্তু আমরা এটাও বলতে পারবো না যে প্রতিদিনই কাজের লোক আসবে। কাজের লোকেরও তো শরীর, কাজের লোকেরও তো শরীর খারাপ করবে, কাজের লোকও তো সবসময় আসবে না। তখন কী করবেন? বাইরে থেকে অর্ডার দিয়ে খাবেন। কদিন বাইরে থেকে অর্ডার দিয়ে খাবেন? একবার না একবার খারাপ লাগবে, মানে শরীর খারাপ করবে, তখন নিজে হাতে রেঁধে খেতে ইচ্ছে হবে। তো অবশ্যই তো সেক্ষেত্রে ঘর এবং বাইরে মানে আমাদের মা শিখেছে, মেয়ে হয়েছে তো কী হয়েছে, শিখতে হবে তোমাকে সবই। বাজার করা থেকে শুরু করে গিফট কিনতে হবে, সোনা গয়নাও কেনা শিখতে হবে, তারপর মানে সব যাবতীয় ফার্নিচার হোক বা কাপড় চোপড় হোক বা সবজি হোক, বাইরের কাজ যেগুলো আছে সেগুলোও করতে হবে, ঘরেও করতে হবে। তারপর নিজের জন্য তুমি জেনে থাকবে যত তোমারই ভালো তুমি প্রয়োগ করতে পারবে। কারণ নিজে যদি ছোটো থেকে পড়াশোনার সাথে সাথে এই কাজগুলো আমরা জেনে রাখতে পারি, আমরা তো কেউ জানি না যে আমাদের ভবিষ্যতে কোথায় আমরা পড়াশোনার জন্য যাব, বা কোথায় একা থাকবো, কোথায় ফ্যামিলির সঙ্গে থাকবো, কেউই আমরা জানি না। তো সেক্ষেত্রে অবশ্যই জানা থাকলে সেগুলো কাজে লাগবে। যেমন আমি যখন MA করেছিলাম মালদায় প্রায় 2.5 বছর ছিলাম, তো সেক্ষেত্রে আমার কী যে হেল্প হয়েছে মা কাজগুলো শিখিয়েছিলার জন্য, সেটা আমি জানি। যে মানে যতই আমি মেসে থাকি না কেন, পিজিতে থাকি না কেন, যে পেইং গেস্টে থাকা খাওয়া সহ, কিন্তু তবুও অনেক সময় অনেক কিছু হয় যে নিজে একটু বানিয়ে খাই, বা নিজের জানা থাকলে সুবিধা হয়। হঠাৎ করে নতুন জায়গায় গেলে অপরিচিত হলেও যদি বাজার করার জানা থাকে, দাম দর জানা থাকে, তো সেক্ষেত্রে লোক ঠকাতে পারে না। নতুন জায়গায় গিয়ে আস্তে আস্তে পরিচিত হয়ে যায়। আর চলতে হয় একাকেই, মানে কীরকম, অবশ্যই সবাই মিলেমিশে, একা আমরা কেউই আসিনি পৃথিবীতে। তো যেমন নিজের জীবনে লড়াই যখন না বাইরে থাকবে, তখন না অবশ্যই থাকতে থাকতে একটা জায়গায় পরিচিত হয়ে যায়। কখনো কখনো আমরা কাউকে পাশে পাই, কখনো পাই না। সবসময় তো সবাই সাথ দেবে, বা সবসময় পরিস্থিতিও সাপেক্ষে থাকবে না, বিপক্ষেও যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কখনো শরীর খারাপ হলেও পাশে কোনো রুমমেট বোন থাকলে একে অপরের মাথায় তেল দিয়ে দেওয়া, একে অপরের খেয়াল রাখা, কারোর অসুস্থ হলে তার গিয়ে খেয়াল রাখা, এগুলো তো হয়েই থাকে। আবার কখনো হয়তো তারা ব্যস্ত, আপনি ব্যস্ত, কিন্তু আপনি যদি জানেন যে কোন অসুখ হলে কোন ওষুধটা দরকার, একা একা হয়তো রোদের মধ্যে শরীর ভালো না, তবু দোকানে গিয়ে ওষুধটা কিনে আনতে হচ্ছে। সেটা আপনার জ্বর হতে পারে, পেট খারাপ হতে পারে, বা অন্য যে কোনো প্রবলেম হতে পারে। তো সব কিছুই প্রাথমিক স্টেজটা আমাদের জেনে রাখা খুবই দরকার। সেটা নিজের বাড়িতে হোক বা বাইরে কোথাও হোক, প্রয়োজনে লাগে। এগুলো কথার মধ্যে নতুন আর কি আছে, নতুন কিছু নেই, কিন্তু এই কথাগুলোই আমরা কখনো কখনো ভুলে যাই, মাথার উপর দিয়ে চলে যায়। মানে আর দেখবেন যখন মানে ঠিক প্রয়োজন পড়ে না কোনো কিছুর, ওই টাইমেই মানে যেমন প্রয়োজনীয় জিনিসটা প্রয়োজনের সময় খুঁজে পাই না, কোনো একটা চাবি, কোনো একটা যে ওই দিন এই ড্রেসটা পরবো, বা ওই দিন এই জুয়েলারিটা বা এই জিনিসটা পরবো, ওটাই খুঁজে পাওয়া যায় না। খুঁজে 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 হয়রান হয়ে যাবে, পাওয়া গেলে, না পাওয়া গেলে অন্য কিছু পরে চালিয়ে দিতে হবে, তো ওই জিনিসটা আর পাওয়া যায় না। ঠিক সেরকমই যখন আমরা অসুস্থ হয়ে আমরা লোকাল মানে অন্য টাইমে অনেক জানি যে কোথায় কোন ডাক্তার বসে, কোথায় কে আছে না, কিন্তু যখন একটা নিজের শরীর খারাপ হয় তখন খুঁজতে শুরু করে দিই, নিজের এই এরিয়াতে নিজেই খুঁজতে শুরু করে দিই, কাকে দেখানো যায়, কে আছে ভালো, না মানে একটাও খুঁজেই পাই না। তারপর গিয়ে দোকানে জিজ্ঞেস করে গিয়ে তার কাছে মানে সেই জায়গায় যেতে যাই, অথচ অন্য সময় কিন্তু এমনিতেই মাথার মধ্যে ঘুরতেই থাকে, এই বিষয়গুলো হয়। তো এই সময়টাতে খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন আনন্দে থাকি খুব
সোশ্যাল মিডিয়া মোবাইল টোবাইল কেটে থেকে। কারণ কঠিন পরিস্থিতিতে তো একা একা ওই ঘরের মধ্যে মুখ গুজে না থেকে সোশ্যাল মিডিয়ায় একটু সময় কাটান, ফানি ভিডিও দেখুন, কমেডি ভিডিও দেখুন। এরকম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে অনেকেই আছেন যারা মোটিভেশনাল স্পিকার আছেন, হিন্দি বাংলা বিভিন্ন ভাষায় আছেন, সেগুলো দেখুন, সেখান থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করুন। কিন্তু অ্যাটলিস্ট যাই করুন একে অপরের পাশে থাকুন, কিন্তু এই মুহূর্তটাকে সামলে নিন, তারপর ঠিক সব কিছু আর ভালো হবেই। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, তাই না? এই হচ্ছে বিষয়। তো কাজ, ঘর বাড়ির সব কিছু কাজকর্ম মা বাবা শিখিয়েছে, পারি করতে। মোয়া মুরগি নাড়ু থেকে শুরু করে পায়েস থেকে লুচি পুরি, বিরিয়ানি বানায়নি, কিন্তু ফ্রাইড রাইস থেকে শুরু করে ডাল তরকারি, মাছ মাংস, ভাত, চিকেন, যা যা হয় সবটাই পারি, শিখিয়েছে। কত ধরনের পিঠে পুলির আইটেম, কত ধরনের কি, সবটাই শিখিয়েছে। বাড়িতে পুজোর অনুষ্ঠান হলে উপোস থেকে পুরো অনুষ্ঠান সামলে নিতে শিখিয়েছে। আর হচ্ছে মোটামুটি পারি, কিন্তু এখনও প্রতি মুহূর্তে শিখছি। আর যতদিনই বাঁচবো শিখবো, সেটা হচ্ছে অবশ্যই যে আমরা নিজেরাই জানি আমাদের ব্যবহারের মধ্যে বা আমাদের বিহেভিয়ারের মধ্যে কোনটা খামতি আছে, সেটা আমরাই জানি। কারণ আমরা অনেক সময় না এইগুলো বললাম, বাড়িতেই আমরা কি করি, নিজের ভাই বোন নিজের বাবা মার উপর মানে টেম্পার দেখাই, মানে কথার কথা। এটা কিন্তু এখানে খারাপ করার কিছু না, নিজের লোকেদের উপর আমরা খুব রাগ দেখাই, নিজের লোকেদের উপর খুব অভিমান দেখাই। কিন্তু যখন বাইরে যাই বা কোথাও একটা আসল মানে কাজের জায়গায় গিয়ে পড়ি, তখন মজা বুঝতে পারি। যেমন যখন আমি গ্র্যাজুয়েশনে পড়তাম, 11-12 পর, মানে তরকারি যদি টেস্ট না হতো মায়ের উপর কি রাগারাগি করতাম। মানে তারপর যখন মেসে গিয়ে থেকেছি তা বুঝেছি ওরে বাবা তরকারি কাকে বলে। সবারই কম বেশি আইডিয়া আছে যারা পড়াশুনো করেছে বাইরে থেকে, নিজের বাড়ির বাইরে থেকে, তখন বুঝতে পারা যায় তরকারির স্বাদ কাকে বলে। তখন আর কিচ্ছু কমপ্লেন করার নেই, সেটাই খেতে হবে, সেটা খেয়েই তোমাকে পড়াশোনা করতে হবে, থাকতে হবে, পরীক্ষা দিতে হবে। তো মা বাবার সামনে অনেক কিছুই আহ্লাদ, অনেক কিছুই বায়না জেদ থাকে। তো কিন্তু একটা সময় পর সেটাকেও আস্তে 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 মানে প্রতি মুহূর্তে দেখুন, একদিকে একাডেমিক পড়াশুনো মানে নিজের পড়াশুনোর ডিগ্রি আমাদের পাস করতে হয়, সার্টিফিকেট লাগে, চাকরির জন্য প্রিপারেশন নেওয়া, কোচিং ক্লাস, এটা সেটা সেগুলো আছে। আর একদিকে আছে যে নিজের বাস্তব জীবনে চলার কাজকর্ম মেনটেন করা। আরেকটা আছে যে নিজের যে ভুল ত্রুটি আছে, নিজের যে প্রতিদিনের জীবনযাপন আছে, আমরা নিজেরাই জানি যে কারোর পিছনে না লেগে, কারোর নামে খারাপ সমালোচনা না করে, কারোর জন্য খারাপ না ভেবে, নিজের মধ্যে কি খামতি আছে, নিজের মধ্যে কোন ব্যবহারটাকে আরও গুড বেটার বেস্ট করা যায়। যেমন এখনও বাড়িতে মা ঘুম থেকে মানে ওঠার আগ থেকেই শুরু হয়ে যায়, মানে যেটা আর খুব দরকারও জীবনে। খুব অনেক সময় মনে হয় মানে এখনও প্রচুর বকা খাই, মানে উঠতে বসতে সবসময় বকা খাই, আর খুব দরকারও। এত বকা খাই, তারপরেও তো ভুল করি, তাই না? তারপরেও তো শিক্ষা হয় না বাড়িতে। তো যাই হোক, তো এগুলো দরকার। তো সেই বিষয়গুলো যে মা যেগুলো বলছে, ভাবে কেন বলছে যে আমরা যেন, ওনারা বর্তমানে উপস্থিত আছে, ভবিষ্যতে একটা সময় কারোরই মা বাবা চিরকাল থাকবে না, সেই সময়টার জন্য ওনারা থাকুক না থাকুক, ওনাদের বলা শিক্ষা, ওনাদের দেওয়া মানে যত আমরা ওনাদের কথাগুলো শুনবো, তত আমাদের ধৈর্য বাড়বে, তত আমাদের কাজ করার একটা শক্তি বাড়বে, বিচার বুদ্ধিগুলো নেওয়ার ক্ষমতা বাড়বে, এবং সেগুলো যদি নিতে পারে আস্তে 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 আমাদের নিজের জীবনটা ইজি হয়ে যাবে। আর যদি সেগুলো না মানি, উল্টে রাগ দেখাই, সেটা একটা টাইম অবধি ঠিক আছে, ছোটোবেলায় যেটা অবুঝ ঠিক আছে, কিন্তু একটা টাইম যখন বয়স দিনের দিন বাড়ছে বা ম্যাচিওর হচ্ছি, তখনও যদি অবুঝের মতো করি, তখন কিন্তু প্রবলেম। তো যারা, আমি মনে করি যে বা যারা বাবা মার সঙ্গে অনেকটা টাইম থাকতে পারে, সবার পক্ষে হয়ে ওঠে না অবশ্যই, থাকতে পারে, তারা অবভিয়াসলি খুব লাকি। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভগবানের উপহার হলো বাবা মা, আমার কাছে তো তাই বাবা মা। আর এনাদের থেকে শেখার শেষ নেই, যতদিন বাঁচবো এনাদের থেকে অফুরন্ত কিছু শেখার আছে। এবং আমরা এনাদের সাথেই মনে হয় সব থেকে বেশি মনের রাগ অভিমান যে দেখাই, কিন্তু একটা টাইম পর কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাবা মাও আস্তে আস্তে বয়স হবে, ওনারা বাচ্চা হতে শুরু করবেন আর আমরা বড় হতে শুরু করবো। সেখানেও আমাদেরকে তখন ওনাদের টেক কেয়ার করা, এগুলো শুধু মনে হতে পারে যে মুখে তো বলছি, কাজে তো টেক কেয়ার করা, ওনাদের দেখা, ওনাদের খেয়াল রাখা, তখন এটা আমাদের কর্তব্যে পরিণত হয়ে যায়। অনেক কিছু বিষয়ে বললাম। আর আমার মনে হয় এবং অনেকেই আছেন মানবেন আমার কথাটাতে, যে অবশ্যই একাডেমিক ডিগ্রিজের খুব দরকার, আপনাকে উত্তীর্ণ হতে হবে, পেতে হবে, না তো আপনি একাডেমিক্যালি যে পড়াশুনো করে যে চাকরি পাওয়া যে বিষয়গুলো, সেগুলো কখনোই অতিক্রম করতে পারবেন না যদি আপনি পড়াশুনো না করেন। এটাও যেমন ঠিক, তেমনি একটা মানুষকে যদি সঠিকভাবে তাকে
প্রকৃত মানুষ হওয়ার জন্য বা একজন মানুষের যা যা দরকার সেগুলো যদি আমরা দিতে পারি গাইডলাইন, সে মনে হয় না যে এদিকে পড়াশোনার সাথে এই শিক্ষাটাও যদি আমরা দিই তাহলে মনে হয় না সে না খেতে পেয়ে মারা যাবে। কারণ হচ্ছে এখন বলুন, মানে পেটে বিদ্যা আছে, পরীক্ষা আছে আমার, তারপর আর হচ্ছে যে আমাদের কি দরকার, আমরা কিভাবে মানুষ হয়েছি, আমি ভবিষ্যতে নিজেকে কিভাবে পরিচালিত করবো সেটা আমরাই সব থেকে বেশি ভালো জানি। কিন্তু কখনো কখনো হয় যে চাহিদা নিজেরাই আমরা বাড়াই, আবার সেই চাহিদা না পেলে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করে দিই। আবার সেই চাহিদা থেকে যদি নিজেকে কমিয়ে নিয়ে আসি বা বুঝিয়ে রাখতে পারি, ঠিক আছে এই সময়ের জন্য এইটুকুই যথেষ্ট, বাকিটা পরে হবে, বা নিজেই পরিশ্রম করে করব, তাহলে কিন্তু নিজেকে নিজেরাই ধরে রাখতে পেরে আবার পরবর্তী স্বপ্নটা পূরণ করতে পারবো। তো সম্পূর্ণটা ডিপেন্ড করছে আমাদের উপর যে আমরা কিভাবে গ্রহণ করছি, কোন দৃষ্টিভঙ্গিতে দেখছি এবং নিজেকে কিভাবে পরিচালিত করছি। তো এখন বাবা মার মতো ভেবে যাচ্ছেন বা করে যাচ্ছেন যে আমাদের জন্য আমার দিদির বিয়ে হয়ে গেছে, তো পরবর্তীতে আমার বিষয় আছে, এবং তারপরেও আমরা পরবর্তীতে কিভাবে চলবো বা কাজ করব সেটা নিয়েও। আর অবশ্যই এই পড়াশোনার পাশাপাশি যদি একজন ছেলে কি মেয়ে কি বা যে কোনো জেন্ডারেরই যদি আমরা একটা শিক্ষা দিতে পারি যে বাস্তব জীবন কিভাবে আমাদের সময়ের সাথে সাথে বেড়ে উঠতে হবে, কিভাবে চলতে হবে, তাহলে অটোমেটিক্যালি সে মনে হয় না খেতে পেয়ে মারা যাবে। সে ঠিক পড়াশুনো এবং বুদ্ধি দ্বারা, সেই সৎ মনোভাব দ্বারা ঠিকই কিছু না কিছু করে নিতে পারবে, কিছু না কিছু করে জীবনযাপন সুন্দর সুষ্ঠুভাবে করতে পারবে। আর অবশ্যই সমস্যা তো থাকবেই, মানে সমস্যা, ভালো মন্দ, সুখ দুঃখ তো নিয়েই জীবন, এই হচ্ছে বিষয়। তো অবশ্যই ঠিক আছে, আরও ভবিষ্যতে কী করছি না করছি আপনারা জানতেই পারবেন, এখানে শেয়ার করব। আর আপাতত তো ইউটিউবে জার্নি শুরু করেছি, এটুকু আপনাদের আমি বলতে পারি বা কথা দিতে পারি যে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, সরকারি সংস্থা হোক বা বেসরকারি সংস্থা হোক, সেই সোশ্যাল মিডিয়া হোক বা অফলাইন হোক বা অনলাইন হোক, আমি যদি কখনো কোনো কাজের সাথে যুক্ত থাকি চেষ্টা করব, এবং অবশ্যই করে যাব যে কাজের সাথে সাথে যেন যে কাজই করি না কেন, মানে প্রফেশনালি যে কাজেই যুক্ত হই না কেন, যেন কিছু ফ্রুটফুল বা হেলদি, মানে ভালো কিছু নিজের জন্য করতে পারি এবং অপরের জন্য দিয়ে যেতে পারি, এটাই চেষ্টা থাকবে। সেটা আমি সরকারিভাবেই কাজ করি আর বেসরকারিভাবেই কাজ করি, আরও এরকম ইন্ডিভিজুয়ালি ইউটিউবে কাজ করি, বা যে কোনো যাই করি না কেন, চেষ্টা থাকবে যে নিজের সাথে সাথে পাশে যারা থাকবে তাদের যেন একটা সার্বিক বিকাশ, একটা যেন ভালো মনোভাব, সৎ ব্যবহার নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই চেষ্টা থাকবে। অনেক কিছুই বললাম, আর কেউ জানে না পরক্ষণে কী হবে। আজকে আমি আপনাদের সঙ্গে এইসব শেয়ার করলাম, পরক্ষণে আমি কী হবে আমরা কেউই জানি না, কিন্তু চেষ্টা করতে পারি নিজেকে সবসময় সুস্থ রাখার, ভালো রাখার, বেটার রাখার, মানসিকভাবে, শারীরিকভাবে, সব রকমভাবে। কিন্তু এই হচ্ছে বিষয়, আরও অনেক কিছু বলার আছে, সময় মতো হবে। আর আপাতত তো এই বিষয়ে আজকে আমি আলোচনা করলাম। আর হচ্ছে হ্যাঁ, পাশে থাকুন যারা কঠিন পরিস্থিতিতে আছে, দেখবেন ঠিক আপনারও কেউ না কেউ পাশে থাকবে, সময় মতো আপনারাও ফল পাবেন। এই সময়টাকে কষ্ট করে কাটিয়ে নিন, ভালো দিন আসবে, অবশ্যই আসবে, সবার জীবনে আসবে, আমার জীবনে, আপনার জীবনে, সবার জীবনে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গরম প্রচণ্ড পড়েছে, একে অপরের খেয়াল রাখুন। এমনিতেই ওয়েদার গরম, তার উপর পরিস্থিতি যা যাচ্ছে সবার, খুব একটাই কথা, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে টিকিয়ে রাখুন, সব হবে। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমি ফেসবুক, ইনস্টাগ্রামে নেই, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ছিলাম, তো আপাতত শুধু ইউটিউবে আছে। তো বিষয় হচ্ছে আমি দেখলাম ওখানে সবাই দেখেছিলেন, মোটামুটি ভিডিওটা ভাইরাল হয়েছিল, যে একটা বাচ্চা মেয়ে, কখনো কখনো এই যে ছোটো ছোটো বাচ্চারা আমাদের কেমন কিছু দৃশ্য দেখায় বা শেখায়, বড়রা আমরা ভুলে যাই, বড়রা মাঝবয়স্করা ভুলে যাই। কীরকম একটা মেয়ে বলছিল যে ঘর বাড়ি পুড়ে গেছে, সব কিছু পুড়ে গেছে, কিন্তু তার মা বেঁচে আছে। তো বলছে ঘর বাড়ি পুড়ে গেছে তো কী হয়েছে, জিনিসপত্র পুড়ে গেছে তো কী হয়েছে, আমার মা তো বেঁচে আছে। এই কথাটা যদি এই পরিস্থিতিতে চাকরি হারা বা যাদের জীবনে এরকম কঠিন পরিস্থিতি যাচ্ছে তারা যদি মানতে পারেন, আপনারাও কিন্তু সেই বাচ্চা মেয়েটার মতো জীবনযুদ্ধ জয় করে ফেলবেন। মানে হচ্ছে যে মা তো বেঁচে আছে, মানুষটা বেঁচে থাকলে, হাত পায়ে সুস্থ থাকলে জীবনে অনেক কিছু করা যাবে, যদি করার মতো মনোভাব থাকে, জেদ থাকে, ইচ্ছে থাকে, চাহিদা থাকে, চেষ্টা থাকে, অনেক কিছুই করা যাবে। কিন্তু যদি আমরা বেঁচেই না থাকি, যদি আমরা জীবনে লড়াই করে, মানে শ্বাসটাই আমাদের না থাকে, তাহলে তো গল্পই শেষ, তাই না? তো ওই যে বাচ্চা মেয়েটা বলে গেছে, খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে, আমি দেখেছিলাম যে জিনিসপত্র পুড়ে গেছে, ঘর বাড়ি পুড়ে গেছে তো কী হয়েছে, আমার মা তো বেঁচে আছে। মা বেঁচে থাকলে বা
নিজে বেঁচে থাকলে অনেক কিছুই করা যাবে। তো সেই বাচ্চা মেয়েটার থেকেও কিন্তু আমাদের শেখার আছে। যদি আমরা এই পরিস্থিতিতে সেই ট্রিকটা বা সেই কথাটা কাজে লাগাতে পারি, তাহলেও কিন্তু আমাদের অনেকের জীবন অনেক ভালো দিকে যেতে পারে। তো এই আমার বলার ছিল। এগুলো আপনারা কীভাবে গ্রহণ করবেন আমি জানি না, কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে আমি কি করি না করি সেটা, প্লাস হচ্ছে যে কতটা মানে নিজের জীবনের সঙ্গে এই মেইন উদ্দেশ্যই ছিল আমার, যে এই যে চাকরি হারাদের নিয়ে একটা কিছু বলা। অনেকদিন ধরে মনে হচ্ছিল, আমার মাও বলছিল, জানি না কতটা বলতে পারলাম, কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম, কতটা আপনাদের মনকে ছুঁতে পারলাম বা আপনাদের ইমোশনকে আমি শেয়ার করতে পারলাম আমি জানি না, কিন্তু আমার চেষ্টা থেকেছে যেন আমি বোঝাতে পারি, বলতে পারি। চেষ্টা করেছি শুধু সামান্য একটু, যদিও আমি একটু দুঃসাহস দেখিয়ে ফেলেছি, ক্ষমা করবেন, কারণ এই বিষয়টা খুবই সেন্সিটিভ, খুবই খুবই গুরুগম্ভীর। তবুও আমি সাহস দেখিয়েছি বলার, তার জন্য বারবার আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, কারণ এই মুহূর্তে আপনাদের উপর দিয়ে যা যাচ্ছে সেটা আর কেউ বুঝতে পারবে না, সেটা আমি শুরুতেই বলে দিয়েছি। তার সঙ্গে আমার বিষয়ে আমি বললাম, কিন্তু আমরা করব জয় নিশ্চয়। অবশ্যই প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে, পড়াশোনার মাধ্যমে, নিজের বাস্তব জীবনের মাধ্যমে নিজেকে ঠিক রাখতে হবে, ধরে রাখতে হবে, এগিয়ে যেতে হবে একসাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর আপনাদের এই ভিডিওতে বা অন্যান্য ভিডিওতে মতামত জানান। আর আরও প্রশ্ন থাকলে অবশ্যই করুন। আর আপাতত আমি কোনো পার্সোনাল বা এই ধরনের ভিডিও জানি না নিয়ে আসবো কিনা, পরিস্থিতির প্রয়োজন হলে অবশ্যই আনবো। আমি কোনো কিছু পার্মানেন্ট নয়, সবই ক্ষণস্থায়ী। তো কিন্তু চেষ্টা করবো এরপর থেকে আমরা পড়াশোনার বিষয়ে কন্টিনিউ করবো। আর এরকম কিছু থাকলে পরবর্তীতে প্রশ্ন করুন, কমেন্ট করুন, যার আছে আমি একবারে নিয়ে একটা সময় ধরে নিয়ে আসবো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।